হ্যালো এভরিওয়ান, আমি আছি সারা আপনাদের সঙ্গে আর আপনারা শুনছেন সারাস হুইসপার। আজ শুনবেন উপন্যাস আমার আলাদিন, পর্ব সংখ্যা 31। শুরু করার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে আমি যখনই ভবিষ্যতে এপিসোড আপলোড করব, আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, চলুন শুরু করি। আজকে চাকরি থেকে বেশ দেরি করে ফিরেছে রাহাত। মেজাজ ক্ষিপ্ত হয়ে এসেছে তার এক জুনিয়রের সঙ্গে বোঝাপড়া করে এসে। মিথিলা তাকে ভাত বেড়ে দিয়েছে। টেবিলে বসে সে চুপচাপ খাচ্ছে। স্বামীর সামনে চেয়ার টেনে বসে মিথিলা জিজ্ঞাসা করলো, দলিলের কোনো ব্যবস্থা করলে? রাহাত তাতে আরো বিরক্ত হয়ে উঠল। ঠাস করে পানির গ্লাস টেবিলে রেখে বলল, আমাকে কি রোবট মনে হয় তোমার? দুদণ্ড শান্তি দিতে পারো না? শান্তি? আমি তোমাকে শান্তি দেই না নাকি তোমার আদরের আপু? পাল্টা তেতে উঠল মিথিলাও। আপু ডাকতেও তো লজ্জা হচ্ছে। কেমন বেশরম হলে ওভাবে সম্পত্তির ভাগ চাইতে পারে, লোভী একটা। তুমি বেশরম না? হাত পেতে নাওনি আপুর বিয়ের আগে বিয়ের দিনমোহরের টাকা? ওই টাকাতেই আমার আজকের বড় চাকরি জুটেছে, আর তুমি এই বাড়িতে আয়েশ করে থাকতে পারছো, ভুলে যেও না। রাহাত খেকিয়ে উঠল, চুপ বনে গেল। কথাটা মিথ্যে নয়। ইরামের অরণ্যর সঙ্গে বিয়ে হওয়ার সময় যে উপঢৌকন এবং দেনমোহর পেয়েছিল, তার সবটাই সে নিজের ভাইদের ভাগ করে দিয়েছে। রাহাত অনেকদিন ধরে বেশ বড় একটা পদের চাকরির জন্য দৌড়াদৌড়ি করছিল। আগের ছোট চাকরিতে সংসার চলছিল না, কিন্তু এই দেশে অর্থ না ঢাললে বুঝি কিছু হতেই চায় না। ইরাম সেই ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। ইহানের ভাগ আজও ব্যাংকে জমা। মিথিলা কেন যেন স্বামীর কথার বিরুদ্ধে আর কিছু বলতে পারল না। দাঁত চেপে হজম করলো বিষয়টা। এমন সময় সদর দরজায় জোরালো কড়া নাড়ার আওয়াজ হলো। রাহাত এবং মিথিলা উভয়ে খানিক থমকালো। এমন জোরে জোরে ধাক্কাচ্ছে যেন দরজা ভেঙে ঢুকে যাবে কোনো হিংস্র প্রাণী। রাহাত ভ্রু কুঁচকে ফেলল। কোন কুলাঙ্গার এসেছে দেখো, দরজা খুলেই একটা রাম ধমক দেবে। মিথিলা উঠে গেল। হেঁটে গিয়ে সে কোনো মতে দরজা খুলেছে কি খোলেনি, তাকে ঠেলে বিদ্যুৎ গতিতে ভেতরে ঢুকে গেল কিছু একটা। মনে হলো বুঝি কোনো শিকারী প্রাণী হুট করে ঝাঁপিয়ে পড়েছে। ভরকে গিয়ে ঘুরে তাকালো সে। অবশেষে দেখতে পেল অপ্রত্যাশিত অস্তিত্বটিকে। সাইবান আলাদিন, রাহাতের খালাতো ভাই। স্লিভলেস একটা সাদা রঙের ঢোলা টি শার্ট গায়ে, সঙ্গে ডার্ক জিন্স, চোখ মুখে আধার। মিথিলা বিয়ের পর থেকে আলাদিন এই ছেলেকে মুন্সিবাড়ির চৌকাঠ বেরোতে দেখেনি। আজ সোজা বাড়ির ভেতরে উপস্থিত বিধায় হতবাক হলো সে। রাহাত অবধি ভাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। বিস্ফারিত চোখে চেয়ে আছে সাইবানের দিকে। স্বামী স্ত্রীর কেউই কথা বলতে পারল না প্রচণ্ড বিস্ময়ের কারণে। সাইবান রাহাতের দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। স্লিভলেস টি শার্টের কারণে তার বাহুর পেশিগুলো কিভাবে ফুলে ফেপে উঠেছে স্পষ্ট দেখা গেল। ভ্রু তুলে সে পিয়ার্সিং চিকচিক করে উঠল মৃদু আলোতে। রাহাত মুখোমুখি দেখল সাইবানের চোখের ভেতর ভাসতে থাকা কালিগোলা অন্ধকার, ঠোঁটের ল্যাপটানো রক্তবিন্দুর হাহাকার। অসম্ভব অশরীরী একটা কণ্ঠ ভেসে এলো রাহাতের কানে। জঙ্গলের ঠিকানা? রাহাত এবং মিথিলা উভয়ের শিরদাঁড়া বেয়ে শীতল তরঙ্গ খেয়ে গেল। ভৌতিক একটা ব্যাপার আছে ছেলেটার মাঝে। মিথিলা অজান্তে স্বামীর কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। রাহাতও বেগ পোহাচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত মেহমানকে মোকাবেলা করতে। যে সাইবানকে সে সর্বদা চিনে এসেছে, সেই সাইবানের সঙ্গে এই অশরীরীর কোনো মিল নেই। জঙ্গল? কোন জঙ্গল? কিসের জঙ্গল? রাহাতের প্রশ্নে মাথা কাত করল সাইবান। বিনোদনের লেশমাত্র নেই তার চেহারায়। সদা প্রফুল্লতা গায়েব হয়েছে কোথাও। জঙ্গল মুর্দা ওরফে অরণ্য মির্জা, আপনার প্রিয় দুলাভাই। ঠিকানা দিন, কোন গুহায় থাকে জানোয়ারটা? কেঁপে উঠল রাহাত।
মিথিলার সঙ্গে দৃষ্টি বিনিময় করলো, তারপর বলে উঠল, ওনার ঠিকানা দিয়ে তুই কি করবি? খেয়ে দিয়ে আর কাজ নেই তোর? পাস্ট ঘেটে চোপ। মুখ থেকে শুধু ঠিকানা বেরোবে, অন্য কোনো কথা না। ঠিকানা বাদে অন্য কিছু বেরোলে আর কোনো দিন মুখ খোলার অবস্থায় থাকবেন না। মিথিলা স্বামীর বাহু আঁকড়ে ধরে চেঁচিয়ে বলল, রাত বিরাতে বাড়ি ঢুকে এমন মস্তানগিরি! পুলিশে ফোন করব কিন্তু, তখন সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। সাইবান এমন এক দৃষ্টিতে মিথিলার দিকে তাকালো যে রমণীর শরীর বরফ খণ্ডে পরিণত হলো। ওই চোখের তীব্র চাহনি সহ্য হলো না তার। দৃষ্টি সরিয়ে ফেলতেই কানে এলো অশুভ বাক্যটি, নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাসী আমি, আপনার স্বামীর মতো গায়ে পড়া সুশীল না। থাপ্পড়ের কাজ করলে উল্টো ঘুরিয়ে থাপ্পড় লাগিয়ে দেব। নারী জেন্ডারের মা বাপ দেখব না। সাইবান থাম, কি হয়েছে তোর? সমস্যাটা কি আগে বল। এভাবে গুন্ডাদের মতো আচরণ কেন করছিস? রাহাত জিজ্ঞাসা করতেই ক্ষিপ্র গতিতে এক হাত বাড়িয়ে খালাতো ভাইয়ের গলার চেপে সোজা টেবিলের উপর আছড়ে ফেলল সাইবান। মিথিলা মাথা চেপে ধরে আতঙ্কে ছিটকে সরে গেল। চিৎকার তার গলায় আটকে রইল। সাইবান রাহাতের গলা চেপে ঠেসে ধরল শক্ত কাঠের টেবিলের উপর। ভাতের থালা বাটি সব ঝনঝন করে আছড়ে পড়ল মেঝেতে। ব্যথায় গঙিয়ে উঠল রাহাত। খামচি দিয়ে সাইবানের হাত ছাড়াতে চাইলেও কোনো লাভ হলো না। একটা মেরুদণ্ডহীনের বাচ্চা যখন বোনকে বাঁচানোর বদলে উল্টো নরপশুর ভোজ হিসেবে ঠেলে দিয়ে শুধু নিজের পেট পকেটের চিন্তা করে, তখন তাকে ধোলাই করতে গুন্ডার দরকার হয়। তোর মতো ভাইদের থেকে একটা কলা গাছও ভালো, শালা সুশীল ভিতুর ডিম। অরণ্য মির্জার ঠিকানা তোমাকে আমি দেব। গম্ভীর কণ্ঠটি কানে যেতেই সাইবান থামল, ঝট করে মুখ ঘুরিয়ে তাকালো। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে ইহান, বুকে দুবাহু বেঁধে রয়েছে, ভ্রু কুঁচকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাতকে ঝটকা দিয়ে ছেড়ে সরে গেল সে। মিথিলা দৌড়ে গেল স্বামীর কাছে তৎক্ষণাৎ। সাইবান পাত্তাও দিল না আর কোনো দিকে, সোজা ইহানের সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় থাকে? চলো দেখিয়ে দিচ্ছি। ইহান নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সামনে হাঁটতে শুরু করলো। সাইবান খানিকটা বিস্মিত হলো। এই পোংটা দেখিয়ে দিচ্ছি মানে কি? মুখ নেই তোর, বোবা নাকি? ইহান থামলো। ঠিক সাইবানের মতো করেই দু চোখে ধোঁয়াশা ঘেরা দৃষ্টি নিয়ে ফিরে তাকালো কিশোর ছেলেটি। সাইবান ভ্রু তুলল। এই ছেলের ভাব তার ভালো লাগছে না। মনের আশঙ্কাটাই প্রমাণ হলো। ইহান বলল, অরণ্য মির্জার বাড়িতে আমিও যাব। বহু পুরাতন হিসাব নিকাশ বাকি আছে আমার। সাইবান কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তবে এই মুহূর্তে এসে তার কারো সঙ্গে কোনো প্রকার তর্কে যেতে ইচ্ছা হচ্ছে না। এগিয়ে এসে হাত বাড়িয়ে হুট করে টেবিলে বিছানো সাদা টেবিল ক্লথটা ধরে টান দিল। যাও বা বাসন কোসন টেবিলের ওপর অবশিষ্ট ছিল, তাও মহা হট্টগোল করে ছড়িয়ে পড়ল মেঝেতে। আটকে উঠল মিথিলা আর রাহাত। তবে সাইবানকে রোখার দুঃসাহস আজ কারণে। সাদা কাপড়টা হাতে নিয়ে হনহন করে এগোলো সাইবান বাড়ির বাইরে। তার অনুসরণে বেরিয়ে যাওয়ার আগে বারান্দায় রেখে দেওয়া নিজের ক্রিকেট ব্যাটটা কাঁধে তুলে নিল ইহান। নিষ্পলক তাকিয়ে থাকতে পারল শুধু মিথিলা রাহাত দম্পতি। এছাড়া আর কিছুই করার রইল না তাদের। আলিশান দুইতলা একটি বাড়ির সামনে এসে থামল সাইবানের গাড়ি। বাড়ির কোনো নাম নেই, শুধু রূপালি রঙের গেট দেয়া। ভেতরে কোনো লোক নেই বললেই চলে। শুধু গেটের কাছে একজন দারোয়ান টুলে বসে ঝিমোচ্ছে। বেশি রাত হয়নি, এরপরও চারপাশ কেমন শুনশান নীরব। আবাসিক এলাকা বলেই বোধ হয়। উপরন্তু অভিজাতদের বাস, ভাবসাব একটু তো থাকবেই। সাইবান দরজা খুলে গাড়ি থেকে নামল। একটা সাদা কাপড় জড়ানো তার মুখে, আলগোছে ঝুলছে কাঁধের চারপাশে। দূর থেকে হঠাৎ দেখলে যে কেউ ভূত ভেবে ভয় পাওয়াটা সম্ভাবনা আছে, অথচ পরোয়া নেই তার। প্যাসেঞ্জার সিট থেকে বাইরে পা রাখলো ইহানো। ছেলেটার মাথায় মোটর সাইকেলের একটা হেলমেট, সেটার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না।
হাতে ভারী সিজন ক্রিকেট ব্যাট। পুরোদস্ত তৈরি সে 4 ছক্কা হাঁকাতে। সাইবান আর চোখে সঙ্গীর দিকে তাকালো, 2 আঙুলে কিছু একটা ইশারা করলো, অতঃপর নিজে এগোলো সামনে দারোয়ানের দিকে। পদশব্দ শুনে ঝিমানো বাদ দিয়ে দারোয়ান মুখ তুলে তাকিয়ে দেখলো যেন এক অশরীরীকে হেলে দুলে এগিয়ে আসছে। মুখে পেঁচানো কাফনের মতো সাদা কাপড়, তাতে আবার লালচে ছোপ ছোপ দাগ। মধ্যবয়স্ক দারোয়ান নিজের হাতের লাঠিটা তুলে ধরেছে কি ধরেনি। সাইবানের হাতের জোরালো এক ঘায়ে উল্টে পড়ে গেল নিচে। সেই যে পড়ল, আর উঠল না, অজ্ঞান হয়ে গিয়েছে। সাইবান তাচ্ছিল্যের হাসি হাসলো আপন মনে। গেট খুলে বীর দর্পে এগিয়ে গেল। বিশাল সদর দরজার সামনে মৃদু হলদেটে আলোর বাল্ব জ্বলছে। তার নিচে দাঁড়িয়ে কলিং বেল চাপল সাইবান, একটানা কয়েকবার। ভিতর থেকে হুটোপুটির আওয়াজ এলো। তারপরই দরজাটা হাট করে খুলে গেল। মুখ বাড়ালো এক মধ্যবয়স্ক লোক, পরনে লুঙ্গি আর হাফ হাতা শার্ট। সাইবানকে দেখে সে ভড়কে গেল, কিন্তু এদিক সেদিক করার সুযোগ অবধি পেল না। বিদ্যুৎ গতিতে এগুলো সাইবানের হাত, চেপে ধরল লোকটার গলা। একটাই প্রশ্ন, জঙ্গল কোথায়? লোকটা সাইবানের শক্তির সঙ্গে পারল না। এমন দুর্ধর্ষ এক অবয়ব যেন কাফনে মোড়ানো। হাতের জোরালো বাঁধন আর গম্ভীর কণ্ঠস্বর লোকটাকে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলল বুঝি। কোনো মতে বলতে পারল সে, কেস স্যার, আন্দাজে বলেছে সে। সাইবান মাথা কাত করে সায় জানালো, হ্যাঁ, তোর স্যার কোথায় আর তুই কে? হাতের বাঁধনে একটু ঢিল দিল সে, যেন লোকটা কথা বলতে পারে। হড়বড় করে সেই লোক বলে দিল, আমি এবারে কেয়ারটেকার। স্যার বাড়িতে নাই বহুত দিন, কোথায় আছে কেউ জানে না, কবে আসবে তাও কেউ জানে না। আমি শুধু শুনছিলাম বিদেশ গেছে কোথাও। বিশ্বাস করেন, আমি এর বেশি কিছু জানি না। আমি তো শুধু জান নিয়ে এখানে কাম করি। তাহলে এবার জান নিয়ে পালা। একটা ঘাড় ধাক্কা দিয়ে লোকটাকে রীতিমতো পুতুলের মতো ছুঁড়ে বাইরে বের করে দিল সাইবান। একেবারে সিঁড়ির উপর উপর হয়ে পড়ল সে। হুড়মুড় করে ঢুকে পড়ল সে ভিতরে। বাড়িটা ভেতর থেকেও আলিশান, একদম চকচকে তকতকে পরিপাটি আসবাব। 2 তলায় উঠে গিয়েছে সাপের মতো পেঁচানো সিঁড়ি, গোটা সিঁড়ি কার্পেটে বাধাই করা। সাইবান কাপড়ের ভেতর থেকে ঝাপসা ধোঁয়াশার মতো দেখছে সবকিছু, তবুও তার কিছুই বুঝতে বাকি রইল না। এই বাড়ি, ওই সিঁড়ি দেখার সাথে সাথে বুঝি তার মাথায় যেটুকু জায়গা মতো ছিল সেটাও চটাস করে ছিঁড়ে গেল। এই বাড়ি, এই বাড়িতেই তার অর্ধাঙ্গিনী নিজের জীবনের রোমহর্ষক 2 বছর কাটিয়েছে। সহ্য হলো না সাইবানের। পিছনে ততক্ষণে ইহান এসে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সেই ছেলেটার হাত থেকে ক্রিকেট ব্যাট ছিনিয়ে নিয়েছে। হনহন করে এগিয়ে গিয়ে লিভিং রুমে থাকা কাঁচের টেবিলের উপর সজোরে আঘাত করলো। ঝরঝর করে ভেঙে গেল টেবিলটা। রীতিমতো পাগল প্রায় হয়ে গেল সাইবান। বাঁধন হারা ঝড়। আশেপাশে যা কিছু তার চোখে পড়ল সবকিছুর উপরেই ভাঙচুর চালালো। শোপিস, দেয়ালে সাজিয়ে রাখা পেইন্টিং। সিঁড়ির রেলিংয়ে গিয়ে এমনভাবে ব্যাট দিয়ে আঘাত করতে লাগলো যে ব্যাট অর্ধেক ভেঙে গেল। তবুও সে থামল না। ইহান তাকে আটকালো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসলীলা দেখল প্রাণ ভরে। ভাঙচুরের শব্দে চারপাশ যেন সাক্ষাৎ নরকে পরিণত হলো কিছুক্ষণের মাঝে। কেয়ারটেকার লোকটা পালিয়ে যায়নি। অজ্ঞান হয়ে যাওয়া দারোয়ানটাও কোনোভাবে জ্ঞান ফিরে পেয়েছে। দুজনেই ছুটে এসেছে ভিতরে। সাইবানের দিকে দৌড় লাগাতে গেল তারা, কিন্তু ইহান মাঝখানে দাঁড়িয়ে পড়ল। শরীর ভর্তি কলিজা তোদের মনে হয়? আয়, গুনে দেখি কয়টা আছে। পুলিশকে ফোন। একজন নিজের ফোন বের করতেই ইহান ঘুরে গিয়ে লাথি হাঁকিয়ে বসলো। ফোনটা ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। একটা কিশোর ছেলের অতি দ্রুত গতির সঙ্গে অসচেতন লোক দুটো হঠাৎ করে পেরে উঠল না। কেয়ারটেকারের লুঙ্গি ধরে টান দিল ইহান। লোকটা চেঁচিয়ে উঠল, আয় হায়, আমার ইজ্জতে টান দিল খচ্চরটায়। তুই খচ্চর,
তোর স্যার আরো বড় খচ্চর। দারোয়ানের নাক বরাবর খুশি হাঁকিয়ে কেয়ারটেকারের মাথায় হেলমেট সমেত বাড়ি দিল ইহান। অবস্থা বেগতিক, বুঝতে বাকি রইল না কারোরই। তাই ঠাস করে পড়ে যেতেই দুজনই হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে ইহান ফিরে তাকালো। সমস্ত রুম ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে সাইমন। তার ক্রিকেট ব্যাটটা আধ ভাঙা অবস্থায় ঝুলছে হুড়মুড় করে ভেঙে পড়া সিঁড়ির রেলিং এর সঙ্গে। কার্পেট ছিঁড়ে উঠে এসেছে অনেকখানি, যেন হিংস্র কোনো জন্তু আঁচড় দিয়েছে। অথচ সাইমন কোথাও নেই। ক্ষণিকের জন্য সত্যি ভয় পেয়ে গেল ইহান। আধ পাগলা ছেলেটা গেল কোথায়? যে মুহূর্তে চিন্তিত হয়ে সে এগোতে যাবে, তখনই সিঁড়ি বেয়ে 2 তলা থেকে হুড়মুড় করে নেমে আসতে দেখলো সে সাইবানকে। সাদা কাপড়টা এখনো মুখে জড়ানো, তবে অস্ফুট স্বরের কথাগুলো শোনা যাচ্ছে। শিট, দ্য স্কাউন্ড্রেল ইজ নট হেয়ার। তার মানে অরণ্য সত্যি বাড়িতে নেই। ইহান কি করবে বুঝতে পারল না। অরণ্যর প্রতি তার এতই রাগ যে মনে হয় সামনে পেলে সত্যি খুন করে ফেলতে পারবে। নিজের চোখে দেখেছে সে ওই একটা মানুষের জন্য ইরামকে কতটা ভুগতে হয়েছিল, কিন্তু ইহানকে শুধু হাত গুটিয়ে বসে থাকতে হয়েছে। দুঃসাহস সে কখনো করতে পারেনি। প্রতিটা রাত আফসোসে বিছানায় মুখ গুজে চোখের জল ফেলে গিয়েছে। রাগে বালিশ ফাটিয়ে ফেলেছে, ঘষি হাঁকাতে হাঁকাতে। কেন বয়স কম হলো তার? কেন ইরামের ছোট ভাইয়ের বদলে বড় ভাই হতে পারল না সে? কেন আর কয়েক বছর আগে তার জন্ম হলো না? কেন কেন কেন? ইহান শুধু অপেক্ষায় ছিল আর একটুখানি বড় হওয়ার। কিন্তু আজ যখন সে সাইবানকে রুদ্রমূর্তি নিয়ে প্রবেশ করতে দেখল, তখন আর নিজেকে সে রুখতে পারল না, চলেই এলো। কিন্তু এখন ওই শয়তানটাকেও পাওয়া গেল না। শয়তান কিভাবে কিভাবে যে এতকাল বাঁচে। ভাঙাচোরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে সাইবান। তার মাথায় রক্ত উঠে গিয়েছে বোধহয়। মুখে সাদা কাপড় জড়ানো থাকলেও শুধু লাল দেখতে পাচ্ছে সে চোখে, কটকটে উদ্ভট লাল। ঠোঁট কামড়ে ধরল সে, তাতে মুখের ভেতর নতুন করে রক্তের নোনতা স্বাদটা পেল। মনে পড়ে গেল তার ইরামের কথাগুলো শোনার পর কিভাবে রুখেছিল সে নিজেকে। চোখ থেকে ঠিকরে বের হয়ে আসতে যাওয়া অশ্রুদের সে থামিয়েছে নিজেকে তীব্র ব্যথা দিয়ে। সুচারু দাঁতে জিভ কামড়ে ধরেছিল সে কান্না আটকাতে। আবার জ্বলে উঠল জিভ, নতুন রক্তে ভরে উঠল মুখ। সাইবানের কোনো পরোয়া নেই আর ওসব বিষয়ের প্রতি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তীব্র প্রতিশোধ বাসনা সে পূরণ করতে পারছে না বিধায় শরীর গলিয়ে উঠছে। কিছু একটা ভেঙে গড়িয়ে দিতে ইচ্ছে করছে। আহ! হুট করে নিয়ন্ত্রণ হারা এক হুঙ্কার দিয়ে উঠল সাইবান। এত জোরে রেলিংয়ের মাথায় একের পর এক ঘুষি হাঁকালো যে তার 2 হাতের চামড়া ফেটে ক্ষত হয়ে গেল। তবুও থামল না। এক লাথিতে পায়ের সামনে পড়ে থাকা ভাঙা টেবিলটাকে আরেক দফায় উল্টে ফেলল। একেবারে বিনা প্রয়োজনে দফা রফা হয়ে যাওয়া দেয়ালের পেইন্টিংয়ের ক্যানভাসে টেনে টুকরো টুকরো করেছিল। সে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না কিছুতেই। ধ্বংস ধ্বংস ধ্বংস, শুধু ধ্বংস চাই তার। ইহান দৌড়ে গিয়ে তার 2 হাত চেপে ধরল। থামো, পাগলামি করো না। লোক দুটো পালিয়েছে, দ্রুতই ফিরে আসতে পারে। আমাদের এখন যাওয়া উচিত। চলে যাব? ওই কোলাঙ্গারটাকে 3.5 হাত মাটির জগৎ না দেখিয়ে চলে যাব? হেল নো! ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল সাইবান। তাকে রীতিমতো জন্তুর মতোই দেখাচ্ছে। ইহান অবধি কিছুক্ষণের জন্য ভ্যাবাচাকা খেয়ে গেল এমন উদ্ভট আচরণ দেখে। সাইবান দিকবিদিক জ্ঞান শূন্য হয়েছে বুঝি। তারপর হঠাৎ করেই থমকে গেল। পিনপতন নীরবতা ভর করল চারপাশে। ইহান শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সাইবান দানবের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, শ্বাস পর্যন্ত নিচ্ছে না বুঝি। রক্তাক্ত 2 হাত দুদিকে ঝুলছে অশনির ন্যায়। একটা ঢোক গিলল ইহান। ঠিক আছো? হুট করে মাথা তুলে তাকালো সাইবান। কাপড়ের কারণে বোঝা গেল না তার চেহারায় কেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। কিছুই বলল না সে।
হুট করে লিভিং রুমের সাথে লাগোয়া করিডোরে ঢুকে পড়ল। ইহানও পিছু নিল সঙ্গে সঙ্গে। এদিক সেদিক ঘুরপাক খেয়ে অবশেষে সাইবান যা খুঁজছিল পেয়ে গেল, রান্নাঘর। ভেতরে ঢুকেই সোজা স্টোভের কাছে গেল। নিজের ক্যাবিনেট খুলতেই দুটো সিলিন্ডার পাশাপাশি পেয়ে গেল। বাঁকা হাসি ফুটল তার ঠোঁটে। ইহান তখন সবেমাত্র রান্নাঘরের দরজায় পৌঁছেছে। এই ছেলে এত দ্রুত হাঁটে কিভাবে? আদেও মানুষ নাকি? মস্তিষ্ক ঠিকমতো বুঝেও উঠতে পারেনি তার আগেই কানে গেল এক রহস্যময় শীষ। অত্যন্ত করুণ সুরে বাজছে। করুণ থেকে ক্রমশ চড়া হয়ে উঠল সেই শীষ। অতঃপর অচেনা গলার পাশবিক সুরেলা আওয়াজ। আতর ও গোলাপ চন্দন মারুবন্দের গায়ে জমে গেল ইহান। হেলমেটের উইন্ডো খুলে ড্যাব ড্যাব করে চেয়ে রইল সামনের দিকে। দুইটা সিলিন্ডার টেনে হিঁচড়ে বের করেছে সাইবান। গুনগুন করে গাইছে সে। তার অশরীরী আওয়াজ ছেয়ে গিয়েছে চারপাশে, যেন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে কণ্ঠস্বর। গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার। ইহান অনুভব করলো ওই কণ্ঠের তাড়নায় তার শরীরের লোমগুলো কেমন দাঁড়িয়ে গিয়েছে। গানের কথাগুলো কেমন আতর, গোলাপ, যেন মৃত্যুর পর লাশ সাজানোর কথা বলা হচ্ছে। সাইবান এক এক করে দুটো সিলিন্ডারের মুখই হালকা খুলে দিল। সাক্ষাৎ কবরের ব্যবস্থা করছে সে। কার্যক্রমের সাথে হেলে দুলে বেখেয়ালিভাবে সে তালে তালে গেয়েই চলেছে। ছিটাইয়া দাও সোয়া চন্দন, ছিটাইয়া দাও সোয়া চন্দন ওই রাঙা চরণে। দাহ্য গ্যাসের কটু গন্ধে ভরে উঠল চারপাশ। সাইবানের হাতে উঠে এলো লাইটার। গুনগুন করতে করতে সে পিছিয়ে এলো রান্নাঘর থেকে, এক পা দুপা করে সময় নিয়ে। ইহান ছিটকে দূরে সরে গেল। বুক কাঁপছে তার। পরিস্থিতি নয়, বরং সাইবানকে ভয় লাগছে তার। সাদা কাফনের মতো কাপড় শরীরে জড়ানো, তাতে হাত ফেটে রক্তের ফোঁটা গলছে। অদ্ভুতভাবে সুরে সুরে দুলছে শরীরটা, অনেকটা তন্ত্র সাধনার মতো করে। হাতের লাইটারে যদি ভুলবশত আঙুল চেপে যায় তাহলে শেষ। ইহানের দৌড়ে পালিয়ে যাওয়া উচিত। এই ছেলের জীবনের পরোয়া না থাকতে পারে, কিন্তু তার নিজের তো আছে। অথচ সে যেতে পারল না। আতঙ্কিত হৃদয়ে সম্মোহিতের মতো চেয়ে রইল। এ যেন এক ভয়ঙ্কর আসক্তি। সাইবান অবশেষে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইহানকে দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখলো একেবারে। কোনো মন্তব্য না করে হেঁটে লিভিং রুমের দিকে চলে গেল। ইহানের সম্মোহন এতক্ষণে বুঝি কেটেছে। সে কাঁপা কাঁপা পদক্ষেপে তাকে অনুসরণ করল। সাইবান লিভিং রুমে এসে দাঁড়িয়ে পড়ল। উদ্দেশ্য বেরিয়ে যাওয়া, কিন্তু পারল না। হুট করে একটা জিনিসের উপর তার চোখ আটকে গেল। দেয়ালের উপরে একদম কোণার দিকে ছোট একটা যন্ত্র জ্বলজ্বল করছে। বুঝতে বাকি রইল না সাইবানের, সিসি ক্যামেরা। বিজয়ীর হাসি প্রস্ফুটিত হলো তার রক্তাভ ঠোঁট জুড়ে। এগিয়ে গেল সে পায়ে পায়ে। সোফার উপর উঠে দাঁড়িয়ে একেবারে সরাসরি তাকালো সিসি ক্যামেরার দিকে। পিছন থেকে ইহান খেকিয়ে উঠল, আরে কি করছো? তোমার মুখ দেখে ফেলবে তো। সাইবান কোনো পরোয়াই করল না। সোনার হরিণ পেয়ে গিয়েছে বুঝি সে, তাই বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই এক টানে মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে ফেলল, লাশ থেকে কাফন সরানোর মতো করে। সরাসরি ক্যামেরা লেন্সের দিকে তাকালো। রক্তাভ ঠোঁটে ভাসল বাঁকা হাসি। তার চোখ জোড়া বুঝি তপ্ত লাভার সরোবর, যাতে ভাসমান রক্ত পিপাসা। আস্তে করে নিজের বাম হাতটা ক্যামেরার সামনে তুলে ধরল সাইবান। সবগুলো আঙুল নামিয়ে ফেলল একে একে, কেবল মধ্যাঙ্গুলি বাদে। তাতে চকচক করে উঠল সিলভারের আংটি। অশুভভাবে জিভের গোড়ায় লেগে থাকা রক্তবিন্দুটুকু অনায়াসে চেটে সে সরাসরি ক্যামেরার উদ্দেশ্যে বলে উঠল, গেম অন। চেয়ে রইল সাইবান ক্যামেরার দিকে এক নাগাড়ে, যেন ক্যামেরা নয়, সরাসরি চেয়ে আছে অরণ্যর দিকে। তারপর লাফিয়ে নিচে নেমে গেল। লাইটারটা উপরে ছুড়ে দিল, ক্যাচ ধরল, আবার ছুড়ল, ক্যাচ ধরল। এমনটা করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে পেছাতে লাগলো। হুট করে লাইটারে জ্বলে উঠল ফুলকি।
সঙ্গে সেই অসহনীয় অমানবিক কণ্ঠের গীত, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। সাইবান যখন বাড়িতে ফিরল তখন চারিদিক নিস্তব্ধ। কোথাও না থেমে সোজা বেডরুমে চলে গেল সে। রুমের কোথাও ইরাম নেই। বিছানায় শান্ত হয়ে ঘুমোচ্ছে ছোট্ট ইজান। সাইবান থামল, পায়ে পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। অপলক চেয়ে দেখল সে ইজানকে। ছোট্ট শিশুটি ঘুমে আচ্ছন্ন, নরম শরীর নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। বারান্দা থেকে আসা মৃদু আলোয় মুখটা অপূর্ব দেখাচ্ছে। সাইবান বলতে পারবে না বুকের ভেতর কেমন অনুভূতি হলো তার। বিছানার একপাশে আস্তে করে সে বসল, একটা হাত বাড়িয়ে দিল ইজানকে ছোঁয়ার উদ্দেশ্যে। কিন্তু হাতে জমা রক্তবিন্দু চোখে পড়ায় ভ্রু কুঁচকে গেল তার, মাথা নাড়ল সে। উঠে গিয়ে বাথরুম থেকে 2 হাত ঘষে ঘষে জমাট বাঁধা দাগ উঠিয়ে ধুয়ে দিল। তোয়ালেতে মুছে পুনরায় ফিরে এলো সে ইজানের কাছে। এবার সাহস করে একটা হাত বাড়িয়ে দিল। নমনীয় শরীরটা হাতের তালুর মাঝে আলতোভাবে তুলে নিয়ে বুকে ঠেকালো। ওভাবেই বসে রইল কিছুক্ষণ। ইজান ঘুমের ঘোরে ছোট্ট দুখানা হাত ছড়িয়ে সাইবানের বুক আঁকড়ে ধরল। নাজুক সত্তাটির হৃৎপিণ্ড যেন একই ছন্দে স্পন্দিত হচ্ছে তার সাথে। চোখ বুঝে অনুভব করল সাইবান। ভেতরের জ্বালাময়ী ক্রোধ ধীরে ধীরে অনেকখানি শান্ত হয়ে এলো তার। যেন তপ্ত মরুভূমির মুখে হুট করে এক নদী পানি ঢেলে দেওয়া হয়েছে। অবশেষে সে চোখ খুলল। ঝুঁকে ঘুমন্ত ইজানের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপর হুট করে পকেট থেকে ফোন বের করে নিল। নম্বরটা ডায়াল করলো সে, কানে চাপলো। কয়েকবার রিং পড়তেই রিসিভ হলো। জন্ম নিবন্ধনের কাজ দিয়েছিলাম, কতদূর হলো? ওপাশ থেকে কিছু বলা হলো। সাইবানের ভ্রুর মাঝে গাঢ় ভাঁজ পড়ল। ফোন চেপে ধরে সে বলল, সাহারান আলাদিন ইজান, মায়ের নাম ইরাম কিবরিয়া, বাপের নাম সাইবান আলাদিন। একটাও যদি বানানে ভুল হয়েছে তো নিবন্ধন অফিসে গিয়ে কম্পিউটার পিটিয়ে ভেঙে আসবো, মনে থাকে যেন। পর্ব 32। এই বাড়িতে ছোট্ট একটা বাগান আছে। কমলা লেবু, মরিচ, ঢেঁড়স ইত্যাদি সবজির ছোট ছোট গাছগুলো সুন্দর বেড়া দিয়ে একপাশে পোতা হয়েছে। অপর দিকটা ফুলের জন্য বরাদ্দ। তার মধ্যে আছে গোলাপ, নয়নতারা, ঔষধি গাছের মধ্যে তুলসী, অ্যালোভেরা ইত্যাদি। এখানে এসে বসলেই কেমন যেন শান্তি শান্তি লাগে। ইট পাথরের শহরে এক টুকরো প্রকৃতির কোল যেন। তাই ইরাম আজ এখানে বসে আছে। একটা কাঠের দোলনা আছে। পরিবারের মানুষগুলো সুযোগ পেলে এখানে এসে বসে। সারিকা আর সামিয়া প্রায় ছুটির দিনে এখানে নিজের কাজ করে থাকেন। সুগন্ধার সঙ্গে ইরাম নিজেও এসেছে বেশ কয়েকবার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। রান্নার জন্য সবজিও সংগ্রহ করেছে। ইরাম বসেছে দোলনার উপর। ইজানকে মাত্রই ঘুম পাড়িয়েছে, তাই ছেলের উঠে পড়ার কোনো তাড়া নেই। আজ তার একটু শান্তি দরকার। রাতের প্রকৃতি অনেকটাই প্রশান্ত। মৃদু মন্থর হাওয়া বইছে। ঠান্ডা একটা ঝাপটা খেলিয়ে দিচ্ছে শরীরে। ইরামের গায়ের ওড়নাটা দারুণভাবে উঠছে সেই বাতাসে। খোলা চুলগুলো দোল খাচ্ছে তালে তালে। দোলনার দুলুনির সঙ্গে জগৎটা ঘুরপাক খাচ্ছে। ইরাম কাঠের হেলানো মাথা ঠেকিয়ে নিষ্পলক চেয়ে আছে আকাশের দিকে। আকাশে আজ কোনো মেঘ নেই, এক ফালি চাঁদ। সেই চাঁদের পাশে জলজল করা তারারা। ইরাম চেয়ে রইল। আজকাল মানুষ বাঁচে কত বছর, অর্ধেক জীবনটাই তার পেরিয়ে গিয়েছে। অথচ জীবনের মাঝামাঝি সময়টায় এসেও সে বুঝতে পারল না আদেও এই জীবন তার সফল নাকি ব্যর্থ। ইরামের জীবন সেই 17 বছর পর্যন্তই সীমাবদ্ধ। সেই সময়টায় ছিল না কোনো বাধা। মুক্ত পাখির মতো স্বাধীনভাবে সে উড়েছে, তাড়া করেছে নিজের স্বপ্নদের। আচ্ছা, যদি ইরামের বাবা মারা না যেতেন, তবে কি আজ তার জীবনটা অন্যরকম হতে পারত? হ্যাঁ, পারত। বাবাদের কাছে মেয়েরা রাজকন্যা। বাবার মুখটা আজ ভীষণ মনে পড়ছে তার। আজও কি স্পষ্ট। বাবা থাকলে কি রাহাত ইহানকে
ভালোভাবে মানুষ করা যেত? বাবা থাকলে কি অরণ্যর সাথে কোনোদিন তার বিয়ে হতো? বাবা থাকলে কি ইরামকে এত কিছু সহ্য করতে হতো? ইরাম ঠোঁটে ঠোঁট চেপে ফেলল। অশ্রু ফোঁটা চিকচিক করলো তার চোখ জোড়ায়। অভিমান ভর করলো এক সময়কার বাবার রাজকন্যার অভিব্যক্তিতে। আকাশের তারার পারে যেয়ে সে অভিযোগ দায়ের করলো, তুমি কেন চলে গেলে বাবা? কেন আমায় নিয়ে গেলে না? তোমার বুলবুলির যে অনেক কষ্ট হয় এই পৃথিবীতে, আর কিছুকাল হাতটা ধরে জীবন পথে এগিয়ে দেওয়া যেত না? নীরব অশ্রু গড়ালো ইরামের দুই গাল বেয়ে। মুছল না সে। বাতাসের ঝাপটায় মুখ শীতল হয়ে উঠল, অথচ পরোয়া করল না। দুলতে লাগলো সে নীরবে। আচ্ছা, সে কি পারলে জীবনটাকে অন্যরকম করে সাজাতে চাইবে? যদি প্রার্থনা কবুল হতো, তবে কি এত সংগ্রাম, এত লড়াই, এত যন্ত্রণা সে এড়িয়ে যেত? এরা মহাবিস্ময় নিয়ে আবিষ্কার করল, জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিলেও হয়তোবা সে পুনরায় একই যাত্রায় সামিল হতো। কারণ ওই ছোট্ট নিষ্পাপ অস্তিত্বটি। ইরামের জীবন যদি অন্যরকম হতো, তাহলে ইজান কোনোদিন তার কোলে আসতো না। অথচ ছেলেকে ছাড়া তো এক দণ্ডও চলবে না তার। কান্নার মাঝেও ঠোঁটে মলিন হাসি ফুটল তার। ওই একই তারাদের পাশে জ্বলজ্বল করতে থাকা এক ফালি চাঁদের দিকে চেয়ে সে ওই ছোট্ট মুখখানি মনে করলো। বিড়বিড় করে বলল, যদি দ্বিতীয় জন্ম বলে কিছু থাকতো, তবে আমি আবারও বিনা দ্বিধায় দ্বিতীয়বার সেই কাঁটায় ভরা চোরাবালিতে ঝাঁপ দিতাম, যা তোমায় আমার কোলে এনে দিয়েছে। ইরাম কতক্ষণ নিজের চিন্তায় ডুবেছিল হিসাব নেই। তার বিশ্রাম ভাঙল মৃদু পদশব্দে। নড়ল না ইরাম, শুধু মাথা হালকা কাত করে তাকালো পাশে। বাগানের ভিতর ঢুকছে এক ছায়ামূর্তি। প্রথমটায় স্পষ্ট দেখা গেল না। বাগানের বাতির নাগালে আসার পরেই পরিষ্কার হলো দৃশ্যটা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইবান। পরনে একটা ঢোলা ফতুয়া, খয়েরি রঙের, বোতামগুলো সব খোলা, বুকের মাঝ অবধি দৃশ্যমান তাতে। সঙ্গে একটা ঢোলা কালো ট্রাউজার। মাথা তুলছে না সে, নিজের পায়ের দিকে তাকিয়ে এগোচ্ছে। ইরাম অবাক হয়ে খেয়াল করলো, সাইবানের এক হাতে ঝুলছে একটা সরু লাঠি, লম্বা চিকন বেতের মতো। ছোটবেলায় পড়া না পারলে স্যার ম্যাডামরা এমন বেতের বাড়ি দেবেন বলে ভয় দেখাতেন। ইরাম কত খেয়েছে, পড়ালেখার জন্য অবশ্য নয়, দুষ্টুমি আর অহেতুক হাসাহাসির জন্য। একবার তো একজনের মজার কারণে পুরো দলকে সাজা পেতে হয়েছিল। কায়সানও ছিল সেখানে। নির্লজ্জের মতো বেতের বাড়ি খেতে খেতে ভ্যাক ভ্যাক করে হাসছিল তারা সবাই। সে যাক, সাইবান হঠাৎ করে বেত নিয়ে হাজির হয়েছে কেন? পেলই বা কোথায়? এতক্ষণ ছিলই বা কোথায়? বেশ কয়েক ঘন্টা আগেই তো সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ইরাম ভেবেছিল মাথা ঠান্ডা করতে হয়তো অনুরাগের কাছে গিয়েছে বা অমন কিছু। ইরামের সকল জল্পনা কল্পনাকে অতিক্রম করে সাইবান দোলনার কাছে এসে থামলো। মাথা তুলে তাকালো না, বরং হাঁটু গেড়ে ইরামের পায়ের কাছে মাটিতেই বসে পড়ল। মাথাটা তখনও ঝুলে আছে নিচের দিকে, বিধায় ইরাম ছেলেটার অভিব্যক্তি দেখতে পারছে না। কোনো কথা না বলে সাইবান নিঃশব্দে দুহাতের তালুতে বেতটা রেখে উপহার প্রদানের ভঙ্গিতে তুলে ধরল ইরামের সামনে। হতবাক হলো রমণী। দোলনায় সোজা হয়ে বসল। কি করছো আলাদিন? বিস্মিত প্রশ্ন ছুড়ল ইরাম। সাইবান পিছপা হলো না। বেতটা নামিয়ে সে ইরামের কোলের উপর রেখে দিল। গভীর গলায় বলল, আমাকে শাস্তি দিন। শাস্তি? কিসের জন্য? ইরামের উরুর ওপর ছড়িয়ে থাকা ওড়নার কাপড় নিজের মুঠোয় পাকিয়ে ফেলল সাইবান, এত শক্তিতে যে তার আঙুলগুলো ফ্যাকাশে হয়ে উঠল। তখনই খেয়াল করলো ইরাম, সাইবানের আঙুলের নিচের দিকে ছোট ছোট কাটাছেঁড়া ক্ষত চিহ্ন। সাইবান এগিয়ে এসে ইরামের হাঁটুতে নিজের কপাল ঠেকালো। কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমি নিজের দিকে নিজেই তাকাতে পারছি না। এক একটা কথা, এক একটা আঘাত, এক একটা অভিযোগ বিষের মতো লাগছে। আপনি অবুঝ নন, আমি অবুঝ। আপনি স্বার্থপর কি স্বার্থপর না, তাতে আমার কিছু যায় আসে না। আপনার সব কিছুই আমার কবুল।
আপনি আর আপনার ছেলে আমার টাকা পয়সা লুটে নিচ্ছেন না, অথচ আমি সেই কথার খোঁটাটাই আপনাকে দিয়ে দিলাম। এই একই মুখে আমি আপনাকে আমার সবকিছু বিনা দ্বিধায় খরচ করতে বলেছিলাম। আপনি ঠিক যা যা বলেছেন তাই তাই হয়েছে। আমি সত্যি তেমনটাই হয়ে গিয়েছি, যেমনটা আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি নিজেকে বদলাতে পারলাম না, আলাদা প্রমাণ করতে পারলাম না, কিন্তু বড়াই করে সেদিন বলেছিলাম, মায়া বসে গেলে পুরুষ নাকি পুরাতন জামাকেও আগলে রাখে। অথচ আমি ঠিকই সুযোগ পেয়ে আপনাকে কাদায় ঠেলে ফেললাম। এই জঘন্য অপরাধের জন্য আমায় শাস্তি দিন, প্লিজ। আমায় আঘাত করুন, ক্ষতবিক্ষত করুন, চর দিন, গালাগাল দিন, কিছু একটা করুন, অন্তত করুন। আমি বইতে পারছি না আর এই গ্লানি। দোহাই লাগে আপনার, আমাকে আঘাত করুন, শাস্তি দিন। ইরাম স্তম্ভিত হয়ে তাকালো। এহেন সাইবানকে সে কখনো কল্পনাও করেনি। হুট করে কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এই সাইবান বর্তমান সাইবান নয়, এ যেন সেই ছোট্ট আলাদিন, যার প্রতি আজও ইরামের অগাধ মায়া। তাই সে নড়তে পারল না, নিজের কোলের বেতের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটা কি পাগল? সে কি ভেবেছে সে সত্যিই তাকে আঘাত করতে পারবে? ইরাম নড়চড় করছে না দেখে সাইবান নিজেই বেতটা আঁকড়ে ধরল। আপনি না পারলে আমি নিজেই নিজেকে শাস্তি দেব। আমি সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়েছি। এত এত সাইনের পরও আমি অন্ধের মতো হাতড়ে বেরিয়েছি। আমার দোষটা কোথায়? আমি আপনার ব্যক্তিগত বিষয় অন্যের সাথে শেয়ার করেছি, আপনার প্রাইভেসির বিন্দু মাত্র গুরুত্ব দিইনি। আমি 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 এক সেকেন্ডের জন্য হলেও আপনার সঙ্গে তিতলিকে তুলনা করেছি। শেষ কথাটা মুখে বলতে পারল না সাইবান, কিন্তু তার অন্তরে তা বাজলো দামামার মতো। মুখ না তুলে বেদটা তুলে ধরল সে। নিজের প্রতি তীব্র ঘৃণা আর আক্রোশে শরীর কাঁপল তার। বেদটা দিয়ে নিজের কাঁধে আঘাত করলো সে সজোরে, কিন্তু একটা বেশি আঘাত দেওয়া সম্ভব হলো না। ইরামের হাত চেপে ধরে ফেললো তার হাতটা। বেদটা টেনে হিঁচড়ে কেড়ে নিয়ে ঘৃণিত বস্তুর মতো ছুঁড়ে ফেলে দিল, যেন সাইবান নাগাল না পায়। ধমক দিল জোর গলায়, স্টপ ইট আলাদিন। সাইবান তৎক্ষণাৎ মুখ গুজে রইল ইরামের হাঁটুতে। সেই তখন থেকে সে এভাবেই বসে আছে, একবারের জন্য মুখ তোলেনি। নিজেকে আঘাত করলেই যেন অপরাধ বোধ মেটে না, তেমন কাউকে শাস্তি দিলে কৃতকর্ম মুছে যায় না। হোয়াট ইজ ডান ইজ ডান, দৃঢ় কণ্ঠে বলল ইরাম। সাইবানের পাগলামি তাকে অতিমাত্রায় বিহ্বল করে তুলেছে। এমন সময় জিনিসটা টের পেল রমণী। তার হাঁটুর দিকটা কেমন ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে কাপড় ভিজে উঠেছে ক্রমশ। থমকালো সে। প্রসারিত দৃষ্টিতে দেখল সাইবানের অত বড় সুঠাম শরীরটা তীর করে কাঁপছে। বাতাসের ঝাপটায় যেমন গাছের পাতা কাঁপতে থাকে, ঠিক তেমন করে। বুঝতে কিছুই বাকি রইল না ইরামের। বুকের ভেতর জলোচ্ছ্বাস অনুভব করল সে। দুহাত বাড়িয়ে দিল, আলতো করে নিজের হাতের আজলায় তুলে নিল সাইবানের মুখখানি। খানিকটা জোর খাটিয়ে মুখটা উঁচু করে দৃষ্টি মেলালো নিজের সঙ্গে। অবশেষে সত্যি প্রমাণিত হলো তার অনুমান। সাইবানের গভীর কালো দুই চোখ ভর্তি অশ্রু, স্রোতস্বিনীর ন্যায় বয়ে চলেছে দুই গাল বেয়ে। সমস্ত মুখটা ভিজিয়ে তুলেছে অশ্রুর বন্যা। চোখের পাতা কাঁপছে, কালচে পাপড়িগুলো ভাজে ভাজে শিশিরের মতো চিকচিক করছে অশ্রুকণা। একগুচ্ছ চুল লেপ্টে আছে কপালে, ঢেকে ফেলেছে আইব্রো পিয়ার্সিং। পুরো ঠোঁটগুলো লালচে দেখাচ্ছে, যেন অনেকক্ষণ যাবৎ কামড়ানোর ফলে সমস্ত চামড়ায় উঠে গিয়েছে। দৃশ্যটা দেখে ইরহাম তীব্র বেদনা অনুভব করলো। একটা অসহায়ত্ব ওই চেহারায়, এতটা মায়া, এতটা আবেগ, যা এই সুঠাম শক্তিশালী শরীরের অধিকারী পুরুষটির সঙ্গে একদমই মানায় না। ইরামের মনে হলো সে 10-12 বছরের ছোট আলাদিনকে দেখছে, যার কান্নার অবধি তারা দেখতে পাওয়া যেত। এখনো ঠিক তেমন করেই রাতের আকাশের তারার প্রতিফলন ভাসছে সাইবানের অশ্রুসজল চোখের প্রতিফলনে। নিজের দুই গালে রাখা ইরামের হাতের উপর হাত রাখলো সাইবান। মৃদু আর্তনাদ তুলে
আশঙ্কা নিয়ে শুধালো, আপনি কি আবারও আমাকে ছেড়ে চলে যাবেন ইরাম আপু? কেন যেন আর সইতে পারল না ইরাম। সাইবানকে মুখ ধরে টেনে তুলল। দোলনাটা দুলে উঠল যখন সাইবান হাঁটুতে ভর দিয়ে উঁচু হতে বাধ্য হলো। দোলনায় বসা ইরাম আর মাটিতে হাঁটু রেখে টান টান হয়ে থাকা সাইবানের মুখ এখন সমানে সমানে আছে, একে অপরের বিপরীতে। নয়ে নেই সে। ইরামের চোখ জোড়া ছলছল করে উঠল। তারপরই সে সাইবানের ঘাড়ে হাত রেখে নিজের অতীব কাছে টেনে নিল। ছেলেটার সঙ্গে সঙ্গে তার বহুল শারীরিক পার্থক্য। হাঁটু গেড়ে বসে থাকার পরেও ফোলা বাহু, শক্তিশালী মাংসপেশি এবং ভারী শারীরিক গঠনের কারণে পাতলা ফিনফিনে ইরাম তার সামনে কিছুই না। তবুও রমণী এক শক্ত ভিত্তির মতো করে তাকে কাছে টেনে নিল। চিকন দুই বাহু জড়িয়ে ফেলল সাইবানের শরীর, সোজা আগলে নিল বুকের মাঝে। সাইবান প্রথমটায় বুঝল না কি হচ্ছে। তার মস্তিষ্ক যেন কাজ করছে না, অথচ উষ্ণতাটুকু ঘিরে ধরার সঙ্গে সঙ্গে সে নিজেকে এলিয়ে দিল। ইরামের পাতলা শরীর নিজের পুরুষালী দুই বাহুর মাঝে বেঁধে ফেলল শক্তভাবে। মাথাটা রাখলো অর্ধাঙ্গিনীর কাঁধে। টপ টপ করে অশ্রু গড়ালো তার এই নিরাপদ এবং উষ্ণতম আশ্রয় মাঝে। ইরামের কাঁধের কাপড় ভিজে উঠতে লাগলো নতুনভাবে, অথচ কারোর কোনো পরোয়া নেই। বিলীন তারা একে অপরের আলিঙ্গনে। ইরামের কাঁধে মুখ গুজে ফুপিয়ে গেল সাইবান। আম সরি, আম সো সরি মাই প্রেশিয়াস, আম সরি টু মাই আলাদিন। সাইবানের পিঠে হাত বুলিয়ে দিল ইরাম। তার নিজের চোখ জোড়াও কেন যেন ভিজে উঠেছে। অপর হাতটা স্বামীর মাথা ঠেকিয়ে আলতোভাবে চুলে আঙুল বুলিয়ে সে শান্ত করতে চাইল বাঁধ ভাঙা এক অশান্ত সত্তাকে। সাইবানের কানের কাছে মুখ নিয়ে সে বারবার ফিসফিস করে বলে গেল, আমারও বোঝা উচিত ছিল। ওইভাবে রেগে মেগে তোমার সাথে কথা বলা উচিত হয়নি। ঠান্ডা মাথায় কথা বললে হয়তো তুমি বুঝতে পারতে, কিন্তু আমি নিজের মেজাজ ঠিক রাখতে পারিনি। ঠিক যেমনটা পারিনি আমার কচুপু হাসপাতালে ভর্তি হওয়ার পর। বিশ্বাস করো, ওকে হাসপাতালের বিছানায় দেখে আমি কিছুতেই নিজের মাতৃ অন্তরকে বোঝাতে পারিনি। তোমার মুখটা দেখলে মনে হতো তুমি আমার সন্তানের ওপর বিপদ বয়ে এনেছ। তোমার আজে বাজে কাজের জন্য আমার বাচ্চা সংকটে পড়েছে। তাই সেদিন ওভাবে সবার সামনে দ্বিতীয় চিন্তা না করেই চড় দিয়েছিলাম। আর আজকেও তোমার কলার ধরে চিৎকার করেছি, আম সরি। আমাকে ধরে আরো 2টা চড় দেওয়া দরকার ছিল আপনার। ইরামকে দ্বিগুণ শক্তিতে জড়িয়ে ধরল সাইবান। এতটাই দৃঢ় সেই বাঁধন যে রমণীর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়ে গেল। কিন্তু সে সাইবানকে সরালো না, ধরতে দিল। ক্রমাগত হাত বুলিয়ে গেল সমস্ত অস্তিত্বে। সাইবান ফুপিয়ে বলল, আমাকে চড় দিন, কলার ধরে ঝুলে থাকুন, দরকার হয় কান ধরে উঠবোস করান, উঠতে বসতে গালাগাল করুন, সবার সামনে কান মরা দিন, অপমান করুন, তবুও আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। সাইবান আজ অত্যন্ত আবেগী কথা বলছে। ইরাম তাই বুঝতে পারল না সে দীর্ঘ বাস্তবতা ভেবে বলছে নাকি স্রেফ অপরাধ বোধ থেকে। বেশি ভাবনা চিন্তাও সে করল না। এমন মুহূর্তগুলো ভীষণ সেন্সিটিভ আর অরক্ষিত হয়। তাই সাইবানের মাথায় হাত বুলিয়ে সে মাথা কাত করে আলতোভাবে ভেজা গালে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। আন্দাজ করে নিল এখানেই সেই দিন হাসপাতালে চড় মেরেছিল হয়তোবা। সাইবান শিউরে উঠল, জমে গেল সম্পূর্ণ। তার ত্বকে ঠোঁট ছুঁয়ে রেখে ইরাম নরম গলায় বলল, আমি এখানেই আছি আলাদিন, কোথাও যাচ্ছি না। কিছুক্ষণ নিঃশব্দে ওভাবেই সাইবানকে জড়িয়ে ধরে বসে রইল ইরাম। দোলনা দুলল খুবই আস্তে, তবুও সাইবান নিজের আলিঙ্গন থেকে তাকে মুক্ত করল না। কিছুক্ষণ সময় পর ইরাম নিজে থেকে নিজেকে একটুখানি ছাড়িয়ে নিজের ওড়না তুলে ধরল। দেখি দেখি, এভাবে কেউ কাঁদে নাকি? তুমি কি আমার কুচুপুর মতো বাচ্চা নাকি? সাইবানের ঘাড়ে আলতোভাবে হাত রেখে ওড়নার প্রান্ত দিয়ে ভেজা মুখটা মুছিয়ে দিল ইরাম। চোখ বুজে ফেলল সাইবান, নিঃশব্দে অনুভব করলো শুধু। ইরাম মুগ্ধ নয়নে দেখল কেমন বাচ্চার মতো তাকে দেখাচ্ছে। চোখের পাতা অতি যত্নে মুছে নিয়ে অবশেষে ইরাম বলল, আর কাঁদবে না। তোমার গেঞ্জিগিরির সাথে কান্নাকাটি মানাই না।
এবার ভ্রু কুঁচকে চোখ খুলল সাইবান। এমন অবস্থায়ও প্রতিবাদ করতে ভুলল না। জেনজি ওই হলো জেনজি, গেঞ্জি একই জিনিস। ইরামের মোলায়েম হাসির দিকে এক নাগাড়ে চেয়ে রইল সাইবান। তার চোখ জোড়া কান্নার কারণে হালকা লাল হয়ে উঠেছে। ঠোঁট জোড়া ফুলিয়ে সে হঠাৎ বলে বসল, আপনি আমার এক গালে চুমু দিলেন কেন? ইরামের হাসি উবে গেল। ফ্যাল করে তাকিয়ে রইল সে সাইবানের দিকে। উজ্জ্বল শ্যামলা গালে লালিমার পরত পড়ল। ছেলেটা কি রাগ করলো? অথচ তাকে সম্পূর্ণ আহাম্মক প্রমাণ করে সাইবান মুখ ঘুরিয়ে নিজের আরেকটা গাল দেখিয়ে বলল, আরেক গালেও দিন, না হলে বিয়ে হবে না আমার। ভ্রু কপালে উঠে গেল ইরামের। এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না শুনেছি। চুমু কবে থেকে? তাছাড়া তুমি অলরেডি বিবাহিত, তো কি হয়েছে? আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমার আর একটা লাগবে, না হলে যেটা দিয়েছেন সেটা ফেরত নিন। মহা বিপাকে পড়ে গেল ইরাম। চুমু আবার কিভাবে ফেরত নেওয়া যায়? মুখ সরিয়ে সে বলল, তোমাকে থাপ্পড় তো একটা দিয়েছিলাম, আর একটা দিন। সত্যি সত্যি সাইবান নিজের অপর গাল এগিয়ে দিল। ভ্যাবাচাকা খেয়ে গেল ইরাম। এতদিন ভাবতো ছেলেটা আধ পাগলা, কিন্তু আজ নিশ্চিত হলো এটা পুরোটাই পাগল। সাইবানের বাড়িয়ে দেওয়া গাল আর চোখের ওই সুগভীর দৃষ্টি লক্ষ্য করে ইরাম কেন যেন নিজেকে ঠিক নিষ্ঠুর হতে দিতে পারল না। হাত তুলল সে ঠিকই, কিন্তু থাপ্পড় দেওয়ার জন্য নয়। খানিক দ্বিধা নিয়ে সে আস্তে আস্তে ঝুঁকে এলো সাইবানের মাথার এক পাশ ধরে একদম আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল গালের মাঝে। শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল শরীরে। খোলা চুলগুলো উড়ে পড়ল সাইবানের চেহারায়। শক্ত একটা ঢোক গিলল ইরাম। এতেই হবে, তাই না? সরে যেতে চাইল ইরাম, কিন্তু পারল না। সাইবানের একটা হাত জড়িয়ে গেল ইরামের মাথার পিছনে। ফিসফিস করে সে বলল, এবার আমার পালা। তৎক্ষণাৎ মাথা কাত করে ইরামের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সাইবান। অর্ধাঙ্গিনীর মতন আলতো স্পর্শ নয়, তার অধর ছুঁয়ে গেল অত্যন্ত গভীরভাবে। ইরাম কেঁপে উঠল। অজান্তেই সাইবানের কাঁধ খামচে ধরে ফেলল। দৃষ্টি ঝাপসা হয়ে এলো তার অনুরণে। সাইবান তার গালে থেমে নেই। ছোট ছোট চুমুর বর্ষণ ঘটিয়ে দিচ্ছে সে ইরামের সমস্ত মুখে। বিশেষ করে কানের নিচে আলতোভাবে কামড় দিতে সে যেন ভালোই বাসে। হালকা জ্বলনি টের পেয়ে হেসে উঠল ইরাম। শক্তভাবে চোখ বুজে ফেলল। ক্ষণিকের জন্য মনে হলো প্রতিবারের মতো এবারেও সাইবানকে ঠেলে দূরে সরিয়ে দেবে কিনা। অথচ আজ এই মুহূর্তে কেন যেন সেই ইচ্ছেটা হলো না ইরামের। হতবিহ্বল হয়ে তার হৃদয় আবিষ্কার করল, এই ছোঁয়াতে তার আর খারাপ লাগছে না। অতীতের স্মৃতি তাড়া করছে না। কেমন যেন পবিত্রতা, স্নিগ্ধতা এবং যত্ন ঘেরা সাইবানের প্রতিটা ছোঁয়ায়। অরণ্যর একেবারেই বিপরীত। জোর খাটাচ্ছে না সে, তাগিদও দিচ্ছে না, কিন্তু ইরামের অস্বস্তি হচ্ছে না, বরং বুকের মাঝে উষ্ণতা ভর করছে। দুর্বল হয়ে গেল রমণীর শরীর। মন এবং মস্তিষ্কের দোটানায় ভুগল। তবে আজ প্রথমবারের মতো ইরাম মনকে খানিক প্রশ্রয় দিল। কেন তা নিজেও বলতে পারবে না। সাইবানের দুই বাহু ইরামের কোমরে জড়িয়ে গিয়েছে, কাছে টেনে নিতে চাইছে যেন নিজের। ইরাম বাধা দিতে পারল না খুব বেশি। অজান্তেই যেন সে সমর্পণ করে ফেলেছে। সাইবান তার গলায় নিজের ঠোঁট ছুঁয়ে চিবুকে উঠে এলো। জলজলে চোখে তাকালো ইরামের চোখের দিকে সরাসরি, যেন প্রাণ ভরে দেখছে তার প্রতিটি ছোঁয়ায় অর্ধাঙ্গিনীর প্রতিক্রিয়া। ইরাম বন্ধ চোখ খুলে তাকাতেই সাইবানকে সরাসরি ওইভাবে চেয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল। তার সমস্ত মুখে লালিমা ছেয়ে গেল। তার ত্বকের বিপরীতে তির্যক হাসল সাইবান। আপনি জানেন, বাংলার চাইতে সেক্সি কোনো ভাষা দুনিয়ায় নেই। ভ্রু কুঁচকে ফেলল ইরাম। বুঝতে পারেনি সাইবানের সমস্ত চেহারায় সেই চিরাচরিত দুষ্টুমিটা ফিরে এলো। সামান্য একটু সরে সে বৃদ্ধাঙ্গুলে ইরামের ঠোঁট স্পর্শ করলো। আলতো আছে আঙুল বুলিয়ে আবেশিত গলায় বলল, ইংরেজিতে ABCD, বাংলায় AEUO। আপনার কণ্ঠে বাংলাটা দারুণ মানাবে। ইরামের মুখ আর লাল আপেলের মধ্যে বর্তমানে কোনো পার্থক্য নেই। দিব্যদৃষ্টি থাকলে হয়তো স্ত্রীর কান বেয়ে ধোঁয়া বেরোতেও দেখতে পেত সাইবান। হেসে ফেলল সে।
ঝুঁকে এলো ইরামের ঠোঁটের দিকে। হৃৎপিণ্ড ঘোড়ার গতিতে ছুটতে শুরু করলো তার। ঘাসের মাঝে লেগে থাকা শিশিরের মতো নরম একটুখানি ছোঁয়া অনুভব করতে পারল সে। নিজের ঠোঁটের বিপরীতে ইরামের নরম ঠোঁটের তপ্ততা। তারপর হুট করে সে থমকে গেল। ইরাম তার চিবুক ধরে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। হতভম্ব হয়ে রইল সাইবান। ইরামের চোখের দৃষ্টিটা কেমন ধারালো হয়ে উঠেছে। তোমার ঠোঁটে কি হয়েছে? জিভ বের করো দেখি। এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না সাইবান। বাঁকা হেসে বলল, হে হে, নটি গার্ল, স্বামীর জিভ দেখতে চায়। বিরক্তি নিয়ে বৃদ্ধাঙ্গুলে নিজেই সাইবানের ঠোঁট চেপে ধরল ইরাম। মুখ খুলতে বাধ্য হলো ছেলেটা। তাতে জিভের ডগায় হালকা ক্ষত স্পষ্ট হলো। হাতের আঙুলেও ক্ষতের দাগ। এই ছেলেটা ছিল কোথায়? দারুণ চিন্তা ভর করলো ইরামের মাঝে। আগে তোমার ট্রিটমেন্ট দরকার, পরে সব কথা। সাইবান বোধহয় প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো অদূর থেকে। আপা, যা হওয়ার হইছে। বেটা মানুষ মানেই বজ্জাত। বজ্জাতদের জন্য শোক করে লাভ নেই। আসেন, আপনি আমি মিলা চা। বাগানের ভেতর হেলে দুলে ঢুকলো সুগন্ধা। সে মূলত বেশ অনেকক্ষণ আগে ইরামকে এদিকে আসতে দেখেছিল। আজ বাড়ির ভেতর যা হলো, তারপর মেয়েটার মন খারাপ থাকা স্বাভাবিক। এতক্ষণ বাদেও যখন ফেরেনি, তখন সুগন্ধা ভাবল একটু ইরামকে সঙ্গ দিয়ে মন ভালো করার চেষ্টা করা যাক। অথচ চোখের সামনে দৃশ্য তাকে বরফখণ্ডে পরিণত করলো পুরোপুরি। দোলনায় বসে আছে ইরাম, সামনে হাঁটু গেড়ে বসে আছে সাইবান। তার ঠোঁটের ভেতর ইরামের বৃদ্ধাঙ্গুল। দৃশ্যটা অতিমাত্রায় ব্যক্তিগত। সুগন্ধাকে দেখেই ঝটকা দিয়ে দূরে সরে গেল ইরাম। সাইবান ছিটকে গেল মাটিতে। জরিনার আম্মা সখিনা! সাইবানের হুঙ্কারে বুঝি জগৎ কেঁপে গেল। হায় ভগবান, রক্ষা করো! বিপদ টের পেয়েই সুগন্ধা উল্টো ঘুরে দৌড় দিল। সাইবান নিজের পায়ের স্যান্ডেল খুলে লাফিয়ে উঠে পিছু নিল মেয়েটার। দূর থেকেই স্যান্ডেলটা নিশানা করে ছুঁড়ে মারল। লাফিয়ে ছিটকে গেল সুগন্ধা। আম্মা জান! ভাইজানের উপর অসুর ভর করছে। দুর্গন্ধ! আজ তোর একদিন কি আমার একদিন। চুলের মুঠি ধরে এমন পাক্কা মারবো, নাগিনের নাক ছুটে যাবে তোর। সুগন্ধার পিছনে তাড়া করে বাড়ির ভিতরে ঢুকে গেল সাইবান। ভিতর থেকে ধূপধাপ শব্দ আসতে লাগলো। ইরাম দোলনায় থম মেরে বসে থাকলো। বুক কাঁপছে তার এখনো। সুগন্ধার সুরেলা একটা চিৎকার ভেসে এলো। তারপরই সাইবানের পৈশাচিক অট্টহাসি। মেয়েটাকে তাহলে বাগে পেয়ে গিয়েছে। ইরাম না পারতে মাথা ঝাঁকিয়ে মুচকে হাসল। দোলনা থেকে উঠে পায়ে পায়ে হেঁটে গেল বাড়ির ভেতর। পরদিন সকাল। নাস্তা শেষে আহমাদ বসেছেন টিভির সামনে। চ্যানেল বদলাতে বদলাতে একটা সংবাদ চ্যানেলে গিয়ে থামলেন তিনি। গমগম কণ্ঠস্বরে ভেসে উঠল বাড়ির লিভিং রুম। গতকাল রাতে রাজধানীর বনানী এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, রাত 8:30 নাগাদ তারা পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এই ঘটনায় সমস্ত বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দ্রুত আগমনের কারণে 2 ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। সেই সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। সম্পদের ক্ষয়ক্ষতি এখনো নির্ণয় করা যায়নি। সংবাদ পাঠিকা অনুভূতিহীন যান্ত্রিক কণ্ঠে পড়ে যাচ্ছে। সঙ্গে টিভিতে আসছে কিছু ধারণকৃত ফুটেজ। আহমদ টিভির চ্যানেল হুট করে বদলে দিয়ে বললেন, আজকাল টিভির সামনে বসলে শুধু মন্দ নিউজ। অপরদিকে টেবিলে বসে সবজি কাটতে থাকা ইরাম ভ্রু কুঁচকে আর চোখে তাকালো। এক প্লেটে 3-3টে ডিম আর বড় বোতল ভর্তি প্রোটিন শেক নিয়ে বসা সাইবানের দিকে। একটি ডিম চিবোতে চিবোতে সে বলে উঠল, সবসময় ভালো লোকের সাথেই মন্দ হয়, ব্যাপারটা এমন না বলো। মন্দ লোকের সঙ্গেও মন্দ হওয়া সম্ভব, তাই না ড্যাড? শুনছিলেন উপন্যাস আমার আলাদিন। কেমন লাগলো আজকের এপিসোড? একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসগুলির পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সকলকে। হ্যাপি লিসনিং।